আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় কৃত প্রত্যয়, যা তোমাদের বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে কৃত প্রত্যয়। এই কৃত প্রত্যয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রত্যয়ের উপর তোমাদের দুটি ক্লাস হবে, আজকে কৃত প্রত্যয় এবং নেক্সট যে ক্লাস হবে সেটা হবে তদ্ধিত প্রত্যয় নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের আলোচ্য বিষয় কৃত প্রত্যয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কৃত প্রত্যয় জানতে হলে আমাদের এই প্রত্যয়ের কিছু পটভূমিকা জানতে হবে, অর্থাৎ এর আগে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো জানা না থাকলে আমরা আসলে কৃত প্রত্যয় কি বা এটা কাকে বলে বা এটা কিভাবে নির্ণয় করতে হয় আমাদের জন্য দুর্বোধ্য মনে হবে। প্রথমে আমরা জেনে নেই প্রকৃতি কি। প্রকৃতি জানতে হবে যে প্রকৃতি হচ্ছে যে কোনো শব্দ বা এমন একটি শব্দকে আর কোনো ক্ষুদ্রতর অংশে বিভাজন করা যাবে না, অর্থাৎ একটা শব্দকে আর কোনো ক্ষুদ্রতর অংশে বিভাজন করা না গেলে সেটাকে আমরা প্রকৃতি বলি। একটু পরে আরো বিস্তারিত জেনে যাব। এই প্রকৃতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা ধাতু বা ক্রিয়া প্রকৃতি। ধাতু আমরা কিন্তু জানি যে ক্রিয়ার মূলকে ধাতু বলে, ক্রিয়ার মূলকে ধাতু বলে, ধাতু বা ক্রিয়া প্রকৃতি। আরেকটা হচ্ছে নাম প্রকৃতি বা প্রাতিপদিক। নাম থেকে যেটা আসে সেটা নাম প্রকৃতি, নাম প্রকৃতি বা প্রাতিপদিক। এই প্রাতিপদিকের সংজ্ঞা হচ্ছে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। এটাও কিন্তু পরীক্ষা আসে। আবারও বলছি, বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। শিক্ষার্থীরা একটু জেনে নাও যে ধাতু আসলে কি। দেখো, আমরা বলেছি প্রকৃতি দুই প্রকার, ধাতু বা ক্রিয়া প্রকৃতি, আর এটা হচ্ছে নাম প্রকৃতি বা প্রাতিপদিক। তাহলে একটা উদাহরণ দিয়েছি, যেমন চল প্লাস অন্ত, চলন্ত। এই যে একটি চলন্ত, একটা হচ্ছে কাজ, এই কাজের মূল অংশ হচ্ছে চল। তাহলে এই চলটা হচ্ছে ক্রিয়ার মূল, অর্থাৎ ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। তাহলে এই ধাতুটা কিন্তু একটা কি প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। সো এই ক্রিয়া প্রকৃতি হচ্ছে চল, আর এই অন্ত হচ্ছে একটি প্রত্যয়। তাহলে অন্ত হচ্ছে প্রত্যয় আর এটা হচ্ছে একটি প্রকৃতি। তাহলে আমরা কি জানলাম যে একটা শব্দকে যখন আমরা বিশ্লেষণ করব তখন এটা যদি একটা কাজ হয় অর্থাৎ ভার্ব হয়, তাহলে এটাকে বিশ্লেষণ করলে এটার যে মূল অংশ, অর্থাৎ যেমন চলন্তকে বিশ্লেষণ করলে চল, এই চলটা হচ্ছে একটা প্রকৃতি। তাহলে এটা কি প্রকৃতি? যেহেতু কাজ থেকে এসছে, যদি কোনো ভার্ব থেকে আসে তাহলে সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু। তাহলে চল, এই চল হচ্ছে একটি ক্রিয়া প্রকৃতি। কেমন প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। একদম সহজ, এগুলো ক্রিয়া প্রকৃতি। তাহলে এই ক্রিয়া প্রকৃতিকে আবার ধাতু বলা হয়। তাহলে এই যে আমি যে তোমাদের ম্যাথমেটিক্সের রুট ওভারের মতো চিহ্ন দিয়েছি, বেসিক্যালি এটা আসলে রুট ওভার নয়, এটি বাংলা ব্যাকরণের ধাতু চিহ্ন বলা হয়। যে কোনো ক্রিয়ার মূল বা ক্রিয়া প্রকৃতির উপর এই চিহ্নটি দিতে হয়। তাহলে চল, এটা একটি ধাতু, তাহলে ধাতুর চিহ্নটা আমরা দিয়ে দিলাম। চল প্লাস অন্ত, অন্তটা হচ্ছে একটি প্রত্যয়, তাহলে চলন্ত হয়ে গেল। তোমরা একটু খেয়াল করবা, যদি ক্রিয়ার সাথে যদি কোনো প্রত্যয় বসে, ক্রিয়া প্রকৃতির সাথে যদি কোনো প্রত্যয় বসে, তাহলে সেটাই আসলে কৃত প্রত্যয় হিসেবে বিবেচিত হবে। তাহলে অন্তটা আসলে কৃত প্রত্যয় হিসেবে বিবেচিত হবে। ঠিক সেরকম ভাবে আমরা একটি নাম প্রকৃতির উদাহরণ জেনে নিই। নাম প্রকৃতি একটু খেয়াল করো, মধুর, এটি একটি নাম। মধুকে বিশ্লেষণ করলে মধু প্লাস র, তাহলে মধু হচ্ছে একটি নাম থেকে এসেছে। এই যে মধু হচ্ছে একটি নাম আর র হচ্ছে একটি প্রত্যয়, অর্থাৎ এই মধু হচ্ছে একটি নাম প্রকৃতি, র হচ্ছে একটি প্রত্যয়। তাহলে আমরা জেনে নাম প্রকৃতি সম্পর্কে। এখন আমরা জানবো প্রত্যয় কি আসলে। প্রত্যয় হচ্ছে যে এমন কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যা ধাতু বা ক্রিয়া প্রকৃতি এবং নাম প্রকৃতি বা প্রাতিপদিকের পরে বসে নতুন একটি শব্দ গঠন করে তাদেরকে প্রত্যয় বলা হয়। আমি আবার বলছি, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা ক্রিয়া প্রকৃতি এবং নাম প্রকৃতি বা প্রাতিপদিকের পরে বসে নতুন একটি শব্দ গঠন করে তাদেরকে প্রত্যয় বলা হয়। অর্থাৎ প্রত্যয়ের অবস্থান হচ্ছে শব্দের শেষে, যেটা ইংরেজিতে তোমরা পড়েছো সাফিক্স, এটাকে প্রত্যয় বলা হয়। প্রত্যয় দুই ধরনের, একটি হচ্ছে কৃত প্রত্যয় আর একটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আমাদের আজকের আলোচ্য বিষয় এই কৃত প্রত্যয়। আমরা তদ্ধিত প্রত্যয় নিয়ে আগামীকাল কথা বলবো ইনশাআল্লাহ। তদ্ধিত প্রত্যয়, এটাই আমরা আরেকটা ক্লাস রেখেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কৃত প্রত্যয়। এই কৃত প্রত্যয় কি? তাহলে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে ক্রিয়ার সাথে কিন্তু ক্রিয়ার মূলের সাথেই যে প্রত্যয়টা বসে সেটাই আসলে কৃত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয় আবার দুই ধরনের, বাংলা কৃত প্রত্যয় এবং সংস্কৃত কৃত প্রত্যয়।
আমরা একটু কয়েকটা উদাহরণ জেনে নেব। তোমাদের বইয়ে প্রায় 20 থেকে 21টি প্রত্যয় রয়েছে, কৃত প্রত্যয়ের অনেকগুলো উদাহরণ রয়েছে। সংস্কৃততেও কিছু কয়েকটা প্রত্যয় রয়েছে, এগুলোর পরীক্ষায় বারবার এসেছে। আমরা গুরুত্বপূর্ণ দেখে কয়েকটি বাংলা কৃত প্রত্যয় জেনে আসি যে কিভাবে এগুলো কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয় কিভাবে হয়, সংস্কৃত কৃত প্রত্যয় কিভাবে হয়। তোমরা এখানে একটু খেয়াল করো যে বাংলা কৃত প্রত্যয় আমরা আগেই বলছি যে ক্রিয়ার মূল অংশটাকে ধাতু বলে, ধাতুর পাশে অবশ্যই একটা ধাতু চিহ্ন দিতে হবে। যেমন মূল শব্দটা ছিল হাত, এই কৃত প্রত্যয় সাধিত হয়ে যে শব্দটা হয়, মূল সাধিত শব্দটাকে কিন্তু কৃদন্ত পদ বলা হয়। এটা মনে রাখবা যে কৃত প্রত্যয় সাধিত হয়ে যে পদ গঠিত হয় সেটাকে কৃদন্ত পদ বলা হয়। আর নাম প্রত্যয় সাধিত হয়ে, নাম প্রকৃতি সাধিত হয়ে বা নাম প্রত্যয় সাধিত হয়ে যেটা যে শব্দ গঠিত হয় তদ্ধিতান্ত পদ বলা হয়। সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে হার, হারকে বললে হার প্লাস অ, তাহলে অটা হচ্ছে একটি প্রত্যয় আর হার হচ্ছে একটি ক্রিয়া প্রকৃতি বা ধাতু, এইজন্য ধাতু চিহ্ন দিয়েছি। ঠিক তেমনি ভাবে কাদন, কাদ যোগ অন, কাদন। খেলনা, খেল যোগ অনা, খেলনা। তাহলে এই অনাটা হচ্ছে কি একটি প্রত্যয়, কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়। কেননা এটি একটি ক্রিয়ার মূলের সাথে বসেছে বিধায় এটাকে কৃত প্রত্যয় হিসেবে বিবেচনা করা যায়। এরকম ভাবে যেমন মূরক, মূর যোগ অ, মূরক। মাতাল, মাত প্লাস আল, মাতাল। যেমন ভাজি, বাজ প্লাস ই, ভাজি। ফিরতা, ফির প্লাস তা, ফিরতা। এরকম ভাবে যেমন রান্না বা রান্নাকে বিশ্লেষণ করলে রাত প্লাস না, রান্না, এটাকে রান্নাও বলা যায়। যেমন ডুবন্ত, ডুবন্ত অবশ্যই এগুলো কিন্তু সবগুলো কি কাজ, অর্থাৎ সবগুলো কিন্তু ভাত, ভাত না হলে কিন্তু কৃত প্রত্যয় হবে না। যেমন ডুবন্ত, ডুব প্লাস অন্ত, ডুবন্ত। শুনানি, শুন যোগ আনি, শুনানি। তাহলে এই শুনটা হচ্ছে ক্রিয়ার মূল। এরকম ভাবে পাকড়াও, পাকড় প্লাস আও, পাকড়াও। তাহলে এইভাবে আমরা কিন্তু বাংলা কৃত প্রত্যয় নির্ণয় করতে পারবো। তোমাদের বইয়ে আরো অনেকগুলো উদাহরণ রয়েছে, তোমরা একটু পড়ে নেবে। এবার আমরা একটু সংস্কৃত কৃত প্রত্যয় জানব। সংস্কৃত কৃত প্রত্যয় আসলে কি একটু খেয়াল করবা। সংস্কৃত কৃত প্রত্যয় প্রকৃতির মধ্যে একটু খেয়াল করবা, ক্রিয়া প্রকৃতির মধ্যে অনেক সময় র থাকে, যুক্ত ব্যঞ্জন থাকে, এরকম থাকলে দেখে নেবা যে এটা আসলে সংস্কৃত কৃত প্রত্যয় বা সংস্কৃত কৃত প্রত্যয়ের যে আমাদের প্রকৃতি থাকে সেই প্রকৃতিটা সহজে চেনা যায় এগুলো দেখলে আসলে। এবার দেখো একটু, যেমন শ্রবণ, শ্রবণ এটা কিন্তু বেসিক্যালি সংস্কৃত একটি ক্রিয়া, সংস্কৃত ক্রিয়া থেকে এসেছে। সংস্কৃত শব্দ থেকে বাংলা ভাষায় এই ক্রিয়াগুলো ব্যবহৃত হয়, এই জন্য সংস্কৃত ক্রিয়া, সংস্কৃত ক্রিয়া থেকে বেসিক্যালি সংস্কৃত কৃত প্রত্যয় হবে। যেমন দেখো শ্রু, শ্রু হচ্ছে ক্রিয়ার মূল, শ্রবণের মূল হচ্ছে শ্রু, শ্রু প্লাস অনট, অনট হচ্ছে একটি প্রত্যয়, অনট একটি প্রত্যয়। তাহলে এটা কি ধরনের প্রত্যয়? সংস্কৃত প্রত্যয়। এরকম ভাবে যেমন মতিকে যদি আমরা বলি মন প্লাস কয়তয় সংযুক্ত ঋষিকার, মন প্লাস কয়তয় সংযুক্ত ঋষিকার, মতি। এরকম ভাবে উক্তি, বজ প্লাস কয়তয় সংযুক্ত ঋষিকার, উক্তি। ক্রেতা, ক্রেতাটাকে ক্রি প্লাস ত্রিজ, এই ত্রিজ হচ্ছে একটি সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা মূর্ধন্য থাকবে, রিকার থাকবে, যুক্ত ব্যঞ্জন থাকবে, এগুলো থাকলে সংস্কৃত কৃত প্রত্যয় জেনা যায়। যেমন ক্রেতা ক্রি প্লাস ত্রিশ, ক্রেতা। গায়ক, বই প্লাস ন, গায়ক। ক্ষয়, খি প্লাস অল, ক্ষয়। এরকম ভাবে জয় যদি বলি জি প্লাস অল, জয়। তারপরে শ্রমিক, শ্রম প্লাস ইন, শ্রমিক। চলিষ্ণু, চল প্লাস ইষ্ণু, চলিষ্ণু। ধার্য, ধৃ প্লাস জ্ঞান, ধার্য। এই নিয়মগুলো কিন্তু আরো আমাদের কিন্তু অনেকগুলো নিয়ম রয়েছে এই প্রকৃতি প্রত্যয়ের মধ্যে, যেমন গুণ বৃদ্ধি রয়েছে। অনেক সময় আমাদের যখন মনে করো যে আদিস্বরের অর্থাৎ প্রকৃতির কোনো আদিস্বরের পরিবর্তন হয় তখন কিন্তু ব্যাকরণে গুণ বৃদ্ধি ঘটে, এগুলো আমরা পড়াবো। যেমন ধার্য, ধৃ প্লাস জ্ঞান, ধার্য। বর্ধমান, বৃদ্ধ প্লাস শান্স, বর্ধমান। এভাবে কিন্তু আমাদের এই পাশের সবগুলোই হচ্ছে আমাদের প্রকৃতি। তাহলে এটা কি ধরনের প্রকৃতি? এটা হচ্ছে আমাদের একটি ক্রিয়া প্রকৃতি বা ধাতু। ক্রিয়া প্রকৃতির সাথে এই যে এই প্রত্যয়গুলো যুক্ত হয়েছে, এই সবগুলো প্রত্যয়ের নাম হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। তাহলে আমরা জানলাম এই যে শ্রু প্লাস অনট যে শ্রবণ হয়েছে, এই শ্রবণটা হচ্ছে কৃদন্ত পদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের এই কৃত প্রত্যয় নিয়ে আলোচনা এই পর্যন্তই। অন্য ক্লাসে আমরা বাকি বিষয়গুলো নিয়ে সবিস্তারে আলোচনা করব। সেই পর্যন্ত পরবর্তী ক্লাসের অপেক্ষায় থেকো। সবাই
ভালো থেকো। এই সাথে তোমাদের বাড়ির কাজটা একটু দিব, যে বাড়ির কাজ করবে কৃতপত্তই থেকে 10টি এমসিকিউ তোমরা এসডব্লিউ করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।